জালেম হিসেবে আবির্ভূত হয়েছে গুপ্ত দলের সদস্যরা। বরিশালে বললেন তারেক রহমান, জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ফরিদপুরের সমাবেশে মন্তব্য। পরিবারতন্ত্র নয়, 18 কোটি মানুষের বিজয় চায় জামায়াত। কুড়িগ্রামে বলেছেন দলের আমির। 41 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। রাজধানীতে নির্বাচনী প্রচারণা তুঙ্গে, ঘরে ঘরে যাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনে আওয়ামী লীগের 48% ভোট পাবে বিএনপি, জামায়াতকে দেবে 29%, জরিপের তথ্য। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের সমস্যাগুলোর সমাধান সম্ভব বলেছেন ডাক্তার জুবাইদা রহমান। বিএনপি ক্ষমতায় গেলে মেধার আলোকে চাকরি ও সুবিচারের আশ্বাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল বাংলাদেশে নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে। তারা মানুষের অধিকারে বিশ্বাস করে না, অসম্মান করে নারীদের। তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেও জানান বিএনপি চেয়ারম্যান। তাই আগামী 12ই ফেব্রুয়ারি বিএনপি ও জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন হবে সবার। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন বরিশাল প্রতিনিধি শাহিন হাসান। গুম খুনের শিকার পরিবার ও জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশালের বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকেই বরিশাল বিভাগের জেলাগুলো থেকে নেতাকর্মী সমর্থকরা দলে দলে যোগ দেন এই জনসভায়। বরিশাল বিভাগের 21 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। 13 তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে। ডাক মার্কা নুরু, এই এলাকার ছেলে, আমাদেরকে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল, তাকেও দয়া করে আপনারা বিজয় করে নিয়ে আসবেন। সে আমাদেরই একজন। পার্থকে আপনারা ছিলেন ভোলার মানুষ, ঐতিহ্যবাহী পরিবারের ছেলে, গরু গাড়ি মার্কা, তাকেও আপনারা দেশ উন্নয়নের সুযোগ দেবেন। বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, গত 15 বছর জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে আমিন নির্বাচন, নিশিরাতের নির্বাচন করা হয়েছিল। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে জনগণের ইচ্ছায় দেশ পরিচালিত হবে বলে জানান তারেক রহমান। আমিন নির্বাচনের মালিক যারা, নিশিরাতের নির্বাচনের মালিক যারা, তারা জনগণের প্রতিরোধের মুখে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ। এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে, এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে তাদের পছন্দসই প্রতিনিধি নির্বাচন করবে, যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে। বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল জনগণ যাদের গুপ্ত হিসেবে চেনে, বাংলাদেশে তারা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে। বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে, যারা বাংলাদেশের নারী সমাজকে অপমানজনক শব্দ করে। তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে যে 12 তারিখ পর্যন্ত তাদের নেতা কর্মীরা জনগণের পা ধরবে, তাহলে 12 তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। যাদের মনে এই কথা এবং মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা।
বরিশাল বিভাগের সংকট ও সমাধানের পথ দেখিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আমরা এলাকার উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি, কিন্তু আরো বহু কাজ করা বাকি। যেমন বরিশাল ভোলা ব্রিজ, এই কাজটি আমাদেরকে করতে হবে। এখানকার শেরে বাংলা মেডিকেল কলেজ, সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে। ভোলাতে মেডিকেল কলেজ, সেটির কাজে আমাদেরকে হাত দিতে হবে। সবচেয়ে বড় সমস্যা এই এলাকার নদী ভাঙন সমস্যা, মানুষের তাদের কবর ভেঙে যাচ্ছে, মসজিদ ভেঙে যাচ্ছে, বাপ দাদার ভিটে বাড়ি ভেঙে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই বিশাল এলাকাকে আমাদের বেড়িবাঁধ দিতে হবে। রাস্তাঘাট ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে, স্কুল কলেজগুলোকে ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে। ছোট ছোট হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তারের অভাব, স্কুলগুলোতে শিক্ষকের অভাব। এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। এই সকল সমস্যার সমাধান বিএনপি তখনই করতে পারবে যখন আপনারা ধানের শীষকে ইনশাআল্লাহ নির্বাচিত করবেন। নির্বাচনের আগে ও নির্বাচনের পর 13 তারিখ থেকেই জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন তারেক রহমান। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে কাজ করার কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বললেন, নির্দিষ্ট কোনো জেলা কিংবা নির্দিষ্ট কোনো অঞ্চলকে প্রাধান্য দেওয়া হবে না, পুরো বাংলাদেশের উন্নয়ন হবে সমানভাবে। আর এজন্য 12 তারিখ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট চাইলেন তারেক রহমান। তিনি বললেন, বিএনপি আইনের শাসন এবং মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে, বিএনপি বিশ্বাস করে মানবাধিকারে। ফলে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। সিকান্দার রহমান, বাংলাদেশ, বেস পার্ক মাঠ, বরিশাল। এদিকে ফরিদপুরে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠন করতে পারলে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলব। সে কারণে খেটে খাওয়া প্রত্যেক গৃহিণীর কাছে পৌঁছে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে করা হবে সহযোগিতা। বুধবার দুপুরে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, 2024 সালে ছাত্র জনতারা রাজপথে আন্দোলন করে স্বৈরাচার বিদায়ের মাধ্যমে স্বাধীনতা রক্ষা করেছে। সে স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকারের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। এই ষড়যন্ত্র যারা করছে, জনগণ তাদের গুপ্ত নামে ডাকে। তারা মুখে বলে এক কথা আর কাজ করে অন্যরকম। 71 সালে তাদের বিতর্কিত ভূমিকার জন্য এদেশের লাখ লাখ নারী, মা বোনের সম্ভ্রমহানি ঘটেছিল। তাদের কাছ থেকে জনগণকে সতর্ক থাকতে হবে বলে জানান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করছে জামায়াত। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এরকম কথা বলে মা বোনদের ভুল বোঝানো হচ্ছে। নিজ আসন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, সবাই জানে ইসলামের কথা বলে জামায়াত, কিন্তু এখন চরমোনাইয়ের পীর সাহেব বলছেন জামায়াতে ইসলাম কোনো ইসলামী দলই না। মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় কাজে বিশ্বাস করে, সমালোচনায় বিশ্বাস করে না। মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকারে গেলে আগামী 1.5 বছরের মধ্যে 1 কোটি বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, জনগণ অনেক দিন পরে সুষ্ঠু ভোট দিতে পারবে এবং যাকে খুশি তাকে দিতে পারবে। আসন্ন সংসদ নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনের আসল জরিপ হবে 12 ফেব্রুয়ারি নির্বাচনে। আরেফিন শাওনের রিপোর্ট। সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারণার মাঠে বাড়ছে উত্তাপ। প্রার্থীরা তাদের মতো করে প্রচারণা করছেন, ভোটারদের কাছে গিয়ে তাদের ইশতেহার বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন। প্রচারণার অংশ হিসেবে রাজধানীর কাকরাইল এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনী প্রচারণায় তাকে কটূক্তি করে কথা বলার বিষয়ে ইসিতে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানান তিনি। সারা বাংলাদেশের মধ্যে এই একটা আসন ঢাকা 8, এটা নিয়ে একটা দেশে একটা কোনো একটা অপচক্র কিছু চক্রান্ত করছে আমার ধারণা। সেখানে জনগণের যারা ভোট দেবে সেখানে ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে।
কারচুপিটা হয় সেন্টারে, যেটা অপকর্ম করা হয় বিভিন্ন সময়, হয়েছে ইতিমধ্যে। আর একটা হলো ইঞ্জিনিয়ারিংটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, আমি সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কুয়ের ভয়ে আছি। এদিকে পুরান ঢাকার টিকাটুলি এলাকায় তরুণদের সাথে জনসংযোগ করেন ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এ সময় তিনি বলেছেন, ভুয়া তথ্য দিয়ে কিছু সংগঠন বানোয়াট জরিপ করছে। কারা জরিপ করেছে জানি না। আপনারা জানেন যে ইলেকশনের আগে এরকম অনেক ভুইফোর লোকজন, ভুইফোর সংগঠন এসে বানোয়াট কিছু তথ্য দিয়ে বা স্ট্যাটিস্টিক্স দিয়ে তারা কিছু একটা জরিপ করে। তো আমি যেটা বলবো যে একটা রিয়েল জরিপ হবে আগামী 12ই ফেব্রুয়ারি। যারা এইসব মানে বানোয়াট জরিপ করছে, আমি বলবো যে এগুলাকে আসলে জনগণের তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই এবং এগুলাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ আমি দেখছি না। এছাড়া রাজধানীর বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থীরা। ঢাকা 11 আসনের এম এ কাইয়ুম বলেছেন, প্রতিবারই বিএনপি ক্ষমতা এসে সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন করেছে। 12 তারিখ আমরা বিপুল ভোটে বিজয়ী হতে পারবো, এটা আপনারা দেখতেছেন। স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের মিটিং মিছিলে অংশগ্রহণ করছে। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিনা বাধায় প্রচারণা করতে পারে সে বিষয়ে সহযোগিতার কথা বলেছেন ঢাকা 9 আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এ সময় তরুণদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার আশা ব্যক্ত করেন তিনি। আমরা যে বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশ কিন্তু শুধু আমাদের জন্য না, সেই বাংলাদেশ গড়তে চাই আমরা ভবিষ্যৎ তরুণ প্রজন্মের জন্য। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ঢাকা 6 নির্বাচনী এলাকার সূত্রাপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে আছেন সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সৈকত, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের বিস্তারিত আমাদের জানাবেন, আর তারা এই বিষয়ে কি বলছেন সেটাও জানাবেন। রেখা, আমরা এখন যেই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটা রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকা, বা এটা 44 নম্বর ওয়ার্ডের এলাকায় পড়েছে এই এলাকাটি। এবং এখানে যেই ভবনটিতে অভিযান চলছে সেটা একটি শিক্ষা প্রতিষ্ঠান, নাম হচ্ছে কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ। এবং এই স্কুলটিতে আমরা এসে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ দেখেছি, সেনাবাহিনীদেরও দেখেছি, এবং তারা এখানে এসে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশই তারা অভিযান শুরু করেছে। এই ভবনটির নিচতলাতেও আমরা গিয়েছিলাম, যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অনুরোধ করেছে, বলেছে ভাই আমরা আগে অভিযান চালিয়ে নেই, পরে বাকিটা আপনাদের দেখতে দিব। এবং এখানে যারা স্থানীয় বিএনপি নেতাকর্মী তাদের মুখে শুনেছি, এবং তারাও অভিযোগ করেছে যে এই এলাকাটাতে যে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে অনেক দেশীয় অস্ত্র নিয়ে রাখা হয়েছে। সেই বিষয়টি আমরা স্থানীয় যারা রাজনীতিবিদ তাদের মুখে শুনবো। একটু যদি বলতেন কেন এখন এখানে অভিযান চলছে, যদি একটু বলতেন। এখানে এটা আমাদের 44 নং ওয়ার্ডের একটা ভোট কেন্দ্র, কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ। আমরা জানি যে প্রতিষ্ঠানের মালিক যারা আছে সবাই জামায়াতের, এবং বিল্ডিং এর মালিক সহ। আমরা কিছুদিন আগে খবর পেয়েছি যে আমরা এখানে দেশীয় অস্ত্র মজুদ, দেশীয় বা বিদেশি তো জানি, অস্ত্র মজুদ করা হচ্ছে। সেই বিষয়টা আমরা প্রথমে প্রশাসনকে জানাই, থানাকে জানাই আজ থেকে 3 দিন আগে। তারপরে আমাদের আরো কয়েকটা সোর্স দিয়ে আমরা জানানো হয়, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে আমরা জানতে পারি এক পর্যায়ে পুলিশ এসেছিল, এসে ভিতরে ঢুকে তারা মালিক পক্ষের সাথে কথা বলে চলে গেছে। তারা কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে আমাদের এখানে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ আছে, ওয়ার্ড বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, অন্যান্য দল, জাসাস, শ্রমিক দল যারা আছে সবাই মিলে যখন এখানে তারা অবস্থান নিয়েছে যাতে অস্ত্রগুলো সরাতে না পারে। তারপরে তারা সেনাবাহিনীকে ফোন করেছে, সেনাবাহিনী এসেছিল, তারা এখন আছে, হয়তো একটু দূরত্বে আছে। পুলিশ অভিযান করছে, কিন্তু অভিযানটা সন্তোষজনক না। বিল্ডিংটা অনেক বড়, কিন্তু পুলিশ প্রশাসন গিয়েছে মাত্র 3 থেকে 4 জন, এবং যারা এই প্রত্যক্ষদর্শী অস্ত্রগুলো আনতে দেখেছে তাদেরকে তারা সাথে নিচ্ছে না, শুধু একজনকে নিয়েছে। আর আমাদের আরেকজন প্রত্যক্ষদর্শী আছে, ওকে নিচে বসিয়ে রেখেছে, তাকে উপরে নিচ্ছে না। রেখা, শুনছিলেন যে এই ভবনটিতে কেন আজকে রাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে, এবং তাদের যে দাবি, তারা যে অভিযোগ করছেন যেহেতু এখানে অনেক দেশি অস্ত্র রাখা হয়েছে এনে, এবং এটা যেহেতু একটি ভোট কেন্দ্র, এবং তাদের দাবি এখান থেকে যদি অভিযান চালানো হয় তাহলে অনেক দেশীয় অস্ত্র পাওয়া যাবে। তো ভিতরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে, আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা বলেছেন যে ভাই আমরা আগে অভিযানটি চালাই, এরপরে আপনাদের সাথে কথা বলি। সব মিলিয়ে এখন এই কসমোপলিটন যে স্কুলটি আছে এখানে যারা বিএনপি নেতৃবৃন্দ তারা বললেন এই স্কুলটি জামায়াতের অধ্যুষিত এলাকা,
জামাতের নেতৃবৃন্দ এই স্কুল পরিচালনা করে থাকে এবং এখানে দেশীয় অস্ত্র আছে, সেইভাবেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ এবং লালবাগ জোনের যারা আছেন তারা অভিযানটি চালাচ্ছে। তো আমরা এখন অপেক্ষা করছি। রেখা, এখন পর্যন্ত আমরা এই এলাকার এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনাকে ধন্যবাদ। এর আগে কুড়িগ্রামে এক জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা পরিবারতন্ত্রের রাজনীতি চান না, তারা চান দেশের 18 কোটি মানুষের বিজয়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন জামায়াত আমির। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত ক্ষমতায় গেলে কুড়িগ্রাম সহ দেশের পিছিয়ে পড়া জেলাগুলোর উন্নয়নে কাজ করবে। উত্তর জনপদ কৃষি শিল্পের রাজধানীতে পরিণত হবে বলেও আশ্বাস দেন তিনি। সেইটার কথা দিয়ে যাচ্ছে, বাংলাদেশের সবচাইতে পিছিয়ে পড়া, সবচাইতে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম। এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। কোন দাবি জানাতে হবে না, এটি আমাদের নৈতিক কর্তব্য হবে। এদিকে লালমনিরহাটে হাতিবান্ধার হেলিপ্যাড মাঠে জামাতের জনসভায় বক্তব্য দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। অবহেলিত অঞ্চলের উন্নয়নে তার জোট কাজ করবে বলেও জানান জামাত আমির। যারা জাতির সাথে ধোঁকাবাজি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেঈমানি করেছে, এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন। এই নির্বাচনে এদেরকে বলতে হবে, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও। রাজনীতির নাম ব্যবসা নয়, রাজনীতির নাম চাঁদাবাজি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়, রাজনীতির নাম মামলাবাজি নয়, রাজনীতির নাম মানুষকে কষ্ট দেওয়া নয়, রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয়। অন্যদিকে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় জোট মনোনীত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। 26টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের 41 দফা ইশতেহার ঘোষণা করেছে জামায়াত ইসলামী। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এ ঘোষণা দেন। পণ্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে স্থিতিশীল রাখা, নারীর অংশগ্রহণে রাষ্ট্র গঠন ও চলমান সংস্কার চালিয়ে নেওয়ার কথা উল্লেখ রয়েছে ইশতেহারে। চলো একসাথে গড়ি বাংলাদেশ, এই স্লোগান সামনে রেখে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেবে দলটি। ইশতেহারে দেয়া 26টি অগ্রাধিকারের ক্ষেত্রে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ, আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপক ভিত্তিতে কর্মসংস্থান, স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নয়নের কথা বলা হয়েছে। এছাড়াও মানব সম্পদ ও জনজীবনের মৌলিক মান উন্নয়ন, সমন্বিত অবকাঠামো উন্নয়ন, যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। রাজনৈতিক দলের ইশতেহার একটি নির্বাচনকে সামনে রেখে এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরঞ্চ একটি জাতির প্রতি একটি দলের চিন্তা, তার ভিশন, তার পরিকল্পনা এবং কিভাবে সে আগামীর দেশটাকে সাজাতে চায় তার একটি জীবন্ত দলিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 90% বেশি ভোটার ভোট দিতে আগ্রহী বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান CRF। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণা জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আগামী নির্বাচনে ধর্মের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দুর্নীতি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। আওয়ামী লীগের 48% ভোটার বিএনপিকে ভোট দেবে আর জামায়াতকে ভোট দেবে 29%। শুধু মার্কা নয়, 33% ভোটার মার্কা ও প্রার্থী দেখে ভোট দিতে চায়। CRF এর সমন্বয়ক জাকারিয়া পলাশ জানান, দেশজুড়ে 11,038 জনের উপর চালানো জরিপের ভিত্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। ভোটাররা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার চেয়ে ভোট কেন্দ্রে সরেজমিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশি উদ্বিগ্ন, এমন তথ্য উঠে এসেছে জরিপে। সেক্ষেত্রে আমরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, দেশে অনেক সমস্যা থাকলেও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তার সমাধান সম্ভব। বিএনপি মেধার আলোকে চাকরি, সুবিচার এবং নেতার আগে জনতা ভিত্তিক দেশ গড়বে বলেও জানান তিনি।
রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ঢাকা 17 আসনে শ্রমজীবী ও পেশাজীবী মানুষের সাথে ডাক্তার জুবাইদা রহমানের মতবিনিময়ের আয়োজন করে বিএনপি নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটি। রাজধানীর হাতিরঝিলে আয়োজিত মতবিনিময় সভায় 17 আসনে বিভিন্ন বস্তিবাসী, গার্মেন্টস ও পরিবহন শ্রমিক সহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই অংশগ্রহণকারী শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন ডাক্তার জুবাইদা রহমান। বিএনপি প্রধানের সহধর্মিণীকে কাছে পেয়ে নিজেদের সমস্যার পাশাপাশি দাবি দেওয়ার কথাও তুলে ধরেন তারা। আমাদের এখানে রাস্তারও অনেক সমস্যা, পানির সমস্যা, গ্যাস তো নাই বললেই হয়, সবাই লাকড়ি বা গ্যাস থাকলেও ওরকম পাওয়া যায় না। তারপর হচ্ছে শিক্ষার্থীদের হচ্ছে বেশি সমস্যা, তারা এত কষ্ট করে পড়ালেখা করে কিন্তু তারা ওইরকম চাকরি বাকরি পায় না। করালের মানুষের মন কাদা মাটির মতো, তাদেরকে যেভাবে খুশি সেভাবেই তৈরি করা যেতে পারে। আমাদের চাওয়া এই অঞ্চলের মানুষদের নিয়ে এমন একটি সমাজ গঠন করা যেখানে থাকবে না দুর্নীতি, থাকবে না মাদক। আমরা গার্মেন্টস শ্রমিক সকলেই জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আগামীতে ক্ষমতায় বসে এবং জয়যুক্ত হয়, আমাদের গার্মেন্টস শ্রমিকদের যে জীবনের মান উন্নয়ন কল্পে কাজ করবে, এটা আমরা আশাবাদী। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেন, শুক্রবারে বিএনপি ঘোষিত ইশতেহারে সব শ্রেণী পেশার মানুষের কথা থাকবে। যে যে সমস্যার কথা আপনারা বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী পরশু যে নির্বাচনী ঘোষণা পেশ করতে যাচ্ছে, আপনারা দয়া করে পড়বেন সেটা। আপনারা যা যা চেয়েছেন তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদুর রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পরিকল্পিতভাবে দেশ গড়ে তুলবে। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে, যেখানে নেতার আগে জনতা, এবং সেই জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। সমস্যাগুলো কিভাবে সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর সমতা ভিত্তিক, জ্ঞান ভিত্তিক, শ্রমের মর্যাদা ভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায়। ধানের শীষে ভোট দিতে ঢাকা 17 আসনে ভোটারদের প্রতি আহ্বানও জানান তিনি। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর, এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে আমদানি রপ্তানিতে। বন্দরে বাড়ছে কন্টেইনারের চাপ। বন্দর সহ অফডকে সৃষ্টি হয়েছে কন্টেইনার জট। অচলাবস্থা দীর্ঘ হলে আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়া রিপোর্টে বিস্তারিত। কর্মচঞ্চলহীন দেশের আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ না করায় কর্মবিরতিতে শ্রমিক কর্মচারীরা। প্রতিদিন যেখানে চট্টগ্রাম বন্দর থেকে 5 থেকে 6 হাজার একক কন্টেইনার ডেলিভারি হয়, সেখানে গেল 4 দিনে ডেলিভারি হয়েছে 4 হাজারের কিছু বেশি। বন্দরে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে তার প্রভাব পড়তে শুরু করেছে পুরো সরবরাহ ব্যবস্থায়। যে 2006 সালের পর থেকে এরকম একটা বিরূপ পরিস্থিতিতে কিন্তু চট্টগ্রাম বন্দর কিন্তু কখনো পড়ে নেই। বিশেষ করে আমাদের যারা আমদানি রপ্তানিকারক যারা আছেন, তারা কিন্তু এখন একটা বিশাল ঝামেলার মধ্যে আছেন যে তাদের পণ্যগুলো তারা ওয়ারহাউজের নিচে পাচ্ছেন না, তারপরে সেগুলোকে প্রোটেকশন করে আবার তাকে এক্সপোর্ট করতে হবে। এই যে বিড়ম্বনাগুলো, সেই বিড়ম্বনাগুলো কিন্তু ওদের জন্য এই যে বন্দরের যে কস্টিং, সেই কস্টিংয়ের সাথে কিন্তু এটা যোগ হয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের যারা বিদেশি বায়ার আছে, বায়ারদের আপনার নানানভাবে কিন্তু এটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখে। আমাদের রপ্তানি পণ্যবাহী কন্টেনারের যে স্টক ছিল 8,000, এটা প্রায় 10,000 ছুঁই এখন। এবং এই কর্মসূচি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে রপ্তানি পণ্যের স্টক কিন্তু 10 থেকে 15,000 টিউজে চলে যাবে। এবং এই বিশাল স্টকটাকে আমাদের রিলিজ করতে আমাদের 10 থেকে 15 দিন বা 3 সপ্তাহ লেগে যেতে পারে। বায়ারদের কাছে যে মেসেজটা যাচ্ছে চট্টগ্রাম বন্দরটা এই কার্যক্রম বন্ধ হিসেবে, সেটা কিন্তু আমাদের কারো জন্য কিন্তু কোনো শুভকর মেসেজটা। সেজন্য সরকার নিজে উদ্যোগী হয়ে এটা খুব দ্রুততার সহিত এটা সমাধান করা অতীব জরুরি প্রয়োজন বলে মনে করি। এরই মধ্যে বন্দরে বাড়ছে কন্টেইনার চাপ, একই সাথে অফডকগুলোতে জমেছে আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার। বন্দরের অচলাবস্থা বহির্বিশ্বে নেতিবাচক বার্তা দিচ্ছে বলে সতর্ক করলেন বন্দর বিশেষজ্ঞরা। তবে দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। এবং এর বিরোধিতা যারা করছেন তারা কোনো না কোনোভাবে
তাদের মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, যেটি বোঝানোর দায়িত্ব সরকারের, এবং সরকার তাদেরকে বুঝিয়ে এই পদ্ধতিতে দেশের উন্নয়ন, ব্যবসায়ীদের উন্নয়ন এবং এই বিষয়টিকে যত আধুনিকায়ন করা যায় ততই দেশের লাভ এবং ব্যবসায়ী সম্প্রদায়েরও লাভ। এই অচল অবস্থা দীর্ঘ হলে আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে মত সংশ্লিষ্টদের। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জালেম হিসেবে আবির্ভূত হয়েছে গুপ্ত দলের সদস্যরা, বরিশালে বললেন তারেক রহমান। জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ফরিদপুরের সমাবেশে মন্তব্য। পরিবারতন্ত্র নয়, 18 কোটি মানুষের বিজয় চায় জামায়াত, কুড়িগ্রামে বলেছেন দলের আমির। 41 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। রাজধানীতে নির্বাচনী প্রচারণা তুঙ্গে, ঘরে ঘরে যাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনে আওয়ামী লীগের 48% ভোট পাবে বিএনপি, জামায়াতকে দেবে 29%, জরিপের তথ্য। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের সমস্যাগুলো সমাধান সম্ভব বলেছেন ডাক্তার জুবাইদা রহমান। বিএনপি ক্ষমতায় গেলে মেধার আলোকে চাকরি ও সুবিচারের আশ্বাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।